বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ, অন্য দেশের পণ্যেও অন্তত 10% শুল্ক আরোপের ঘোষণা। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক কাল। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই, ট্রেনে বাসে স্বস্তির ফিরতি যাত্রা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে আমদানি হয় এমন প্রতিটি দেশের পণ্যের ওপর কমপক্ষে 10% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশি পণ্যে শুল্কের পরিমাণ 15 থেকে বাড়িয়ে 1 লাফে করেছেন 37%। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আমেরিকার অর্থনীতিকে পুনর্নির্মাণের উদ্দেশ্যেই এই শুল্ক আরোপ। যদিও মার্কিন মিত্রসহ বিভিন্ন দেশ একে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব নেতারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 9 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনর্নির্মাণের নতুন কৌশলের ফাঁদে পড়েছে ভারত, পাকিস্তান, চীন সহ আরও অনেক দেশ। বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এই শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। My fellow Americans, this is Liberation Day. দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে কাছের দূরের অনেক দেশ লুটে খাচ্ছে, তাই শুল্ক আরোপের দিনটিকে আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণীয় করে রাখতে চান তিনি। কয়েক দশক ধরে আমাদের দেশকে কাছের দূরের বন্ধু শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুটে নিয়েছে। বিদেশিরা আমাদের একসময় সুন্দর আমেরিকার স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $7.34 বিলিয়ন। তাই এই খাতের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বাংলাদেশের পাশাপাশি ভারতের পণ্যের ওপর 26%, পাকিস্তানে 29%, শ্রীলঙ্কার ওপর 44% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে 20%। ট্রাম্পের এই নতুন ঘোষণাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। মার্কিন মিত্র অস্ট্রেলিয়াও অযৌক্তিক বলে এর সমালোচনা করেছে। এই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছে ইতালি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8:55 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। ব্যাংকক স্থানীয় সময় বিকেল 3টায় বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন সরকার প্রধান। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে কাল। ব্যাংকক সময় বিকাল 3:45 এ বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারের স্বাভাবিক পরিস্থিতি তৈরির ওপর জোর দিয়েছে বাংলাদেশ। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। সকাল থেকে রাজধানীর বাস, লঞ্চ ও ট্রেনে করে নগরীতে ফিরে যাত্রীরা জানালেন, ঈদে ফিরতি যাত্রাও বেশ স্বস্তির মনে হয়েছে তাদের কাছে। ঈদের আগে যারা ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা দলে দলে ঢাকায় ফিরছেন। কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেন কমলাপুরে আসতে থাকে। যাত্রীরা জানান, এবারের ঈদের দীর্ঘ ছুটি থাকার কারণে যাত্রাপথে ভিড় কম ছিল। যাওয়ার সময়ও নির্বিঘ্নে ভ্রমণ করতে পেরেছেন তারা। একই সাথে ফিরতি পথেও ট্রেনে স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরছেন যাত্রীরা। অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও নির্বিঘ্নে যাতায়াতের কথা জানিয়েছেন ফিরে আসা নগরবাসী। গত 7-8 বছর তুলনায় এবার খুবই ভালোভাবে যেতে পারছি। আসার সময় খুবই ভালো ছিল এবং কোনো জায়গায় ট্রেন ব্রেক করে ক্রসিং হয় এরকম কোনো কিছু হয় না, খুবই ভালোভাবে আসছি। না, এখন সবকিছু ভালোই ছিল। আমি হইলাম আমার দাদু বাড়িতে গেছিলাম। আচ্ছা, পরে হলো এসে পড়ছি। ঈদ কেমন করছো? ঈদ খুব ভালো করছি। আজকে জার্নিটা মোটামুটি ভালোই ছিল, আমাদের ভিড় কম ছিল। আমি জামালপুর থেকে আসতেছি। ঈদে তো আমার দাদু বাড়ি ছিলাম আর নানু বাড়িও ঘুরছি। ধামরায়ে নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত, অন্তত 17 জন আহত হয়েছে।
ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় ভোর 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ধামরাই ফায়ার সার্ভিস ইনচার্জ সোহেল রানা জানান, কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এসবি ডিলাক্স নামের একটি নৈশ কোচ সুতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর 6 জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয় আশপাশের বিভিন্ন ক্লিনিকে। এদিকে রাজশাহীর ভদ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ধারালো লোহার রড দিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্তকে। ভোররাতে কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেদেপল্লীতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গেল রাত 3টার দিকে ওই গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে একই গ্রামের রুবেল হোসেন। আবু তালেব বাইরে বের হলে রুবেল লোহার রডের ছোচালো অংশ দিয়ে তার বুকে আঘাত করে। তালেবের শ্বশুর সবেদ আলী ঠেকাতে গেলে তাকেও আঘাত করে অভিযুক্ত ওই ব্যক্তি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবু তালেব মারা গেছেন বলে চিকিৎসক জানান। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় ইসরায়েলি হামলায় 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানকার জাতিসংঘের একটি ক্লিনিকেও বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে নারী ও শিশুসহ আরও 22 জনের প্রাণহানি হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী জাতিসংঘ পরিচালিত ওই ক্লিনিকে নিহতদের মধ্যে 9 জনই শিশু। হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। জাবালিয়া শহরের বাস্তুচ্যুত শত শত বেসামরিক লোক ওই ক্লিনিকে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি সেনারা হামলার কথা স্বীকার করলেও তাদের দাবি হামাস সদস্যরা ক্লিনিকের ভেতরে অবস্থান করছিল। এদিকে গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীর এবং সিরিয়ার দামেস্কেও হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘ বলছে, গাজা সাহায্য কর্মীদের জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ভূখণ্ডটিতে 4 শতাধিক সাহায্য কর্মী নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, রাফাহ এবং খান ইউনুসের মাঝামাঝি এক সময় ইহুদি অধ্যুষিত একটি এলাকা ছিল, সেটি ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে আসার ঘোষণা দেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।